ব্রাজিল জিতেছে, আবারও জিতেছে। ওয়ার্ম আপ ম্যাচে টানা দ্বিতীয় জয় নিয়ে বিশ্বকাপ শুরু করবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পানামার বিপক্ষে 6-2 গোলের জয়ের পর মিশরকে আজ তারা হারিয়েছে 2-1 গোলে। স্কোর লাইনই তো বলছে যে আগের ম্যাচটার মতো আধিপত্য ব্রাজিলের এই ম্যাচটাতে ছিল না, কিন্তু আমার কাছে মনে হয়েছে ওয়ার্ল্ড কাপের ঠিক আগে আগে এই ম্যাচটা ব্রাজিলের জন্য ভীষণ প্রয়োজন ছিল, স্পেশালি তাদের ওই ট্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে। কোচ কার্লো অ্যানচেলোত্তির দুইটা বিগ ডিসিশন নেয়াতে প্রবাবলি এই ম্যাচটা খুব হেল্প করবে। পানামার বিপক্ষে গত ম্যাচে 6-2 গোলে জেতার পরেও যেই প্রশ্নগুলো রয়ে গিয়েছিল, কার্লো অ্যানচেলোত্তি তিনি যে ট্যাকটিক্যালি ফ্লেক্সিবল এর প্রমাণ তো এই ম্যাচেই আমরা দেখেছি। আরেকটু ফ্লেক্সিবিলিটি নিয়ে কি ওয়ার্ল্ড কাপে আমরা এই যে দুইটা প্রশ্নের উত্তর দেখতে পেলাম, অন্তত পক্ষে ভিজিবল মনে হচ্ছে, সেইটা কি আমরা মরক্কোর বিপক্ষে ব্রাজিল ম্যাচের একাদশ নির্বাচনে, ফরমেশন নির্বাচনে দেখতে পাবো কিনা? মিশরকে আসলে এইখানটাতে ক্রেডিট দিতেই হবে, কেননা ব্রাজিলের বিপক্ষে তারা লড়াই করেছে, একেবারে সমানে সমানেই লড়াই করেছে আমি বলবো। শেষ দিক দিয়ে গিয়ে তো তারা ব্রাজিলের উপরে প্রচন্ড চাপই ক্রিয়েট করেছিল। ফিনিশিং ভালো হলে ব্রাজিলকে হয়তো বা এই ম্যাচে জয় নিয়ে ম্যাচ শেষ নাও করতে তারা পারত। অবশ্য এরকম টেস্টেরও প্রয়োজন রয়েছে। ব্রাজিলের আজকের ম্যাচে সেই চিরায়ত সাম্বার ছন্দ বলেন, সেই ইন্ডিভিজুয়াল ম্যাজিক বলেন, সেইটার আসলে কিছুটা ঘাটতি তো ছিলই। এখন ওয়ার্ল্ড কাপের মতো একটা প্রস্তুতির অংশ হিসেবে যখন এরকম একটা ম্যাচ খেলে, তখন এই টেস্টটা ব্রাজিলকে ওয়ার্ল্ড কাপে আসলে হেল্প করবে বলেই মনে হয়। আজকের ম্যাচটা তো আনচেলত্তি দুই হাফে মোটামুটি 2-11ই খেলিয়েছেন। ফার্স্ট হাফে যেই 11টা নামিয়েছেন সেইটা তার ওয়ার্ল্ড কাপের প্রথম পছন্দের একাদশের কাছাকাছি। হ্যাঁ, এই জায়গাটাতে গ্যাব্রিয়েল যিনি সেন্ট্রাল ডিফেন্ডার তাকে নামানো হয়নি, তবে মার্কিনিওসকে তিনি এইখানটাতে খেলিয়েছেন। আর প্রথম ম্যাচের সঙ্গে একটা সিগনিফিকেন্ট চেঞ্জ, ইনফ্যাক্ট দুইটা সিগনিফিকেন্ট চেঞ্জ, যেটার কথা আমি বলছিলাম যে প্রয়োজন, সেটা হচ্ছে কি যে মিডফিল্ডে একজন বাড়ানো, সেইটা আনচেলত্তি করেছেন লুকাস পাকেতাকে ফার্স্ট 11-এ রেখে, এবং অ্যাটাকের একটা ফোকাল পয়েন্ট নামানো ইগোর তিয়াগোকে এইখানটাতে ফার্স্ট 11-এ রেখে। আর ব্রাজিল এই ম্যাচটাতে আরেকটা পরীক্ষা ছিল। ও গত ম্যাচ তারা খেলেছে মারাকানায় নিজেদের মাঠে, এবং ব্রাজিলের ওয়েদারটা এখন একটু প্লিজেন্ট ওয়েদার, কিন্তু যুক্তরাষ্ট্রে যে বিশ্বকাপের ম্যাচ তাদের খেলতে হবে সেখানে কিন্তু প্রচণ্ড গরম, এবং সেই প্রচণ্ড গরমের সঙ্গে কিভাবে তারা মানিয়ে নেয়, কত দ্রুত তারা মানিয়ে নেয়, সেই চ্যালেঞ্জের ব্যাপারটাও তো রয়েছে। এবং এই ম্যাচটাতেও যেমন দুই হাফে মোটামুটি দুইটা ভিন্ন 11 খেলিয়েছে, ওয়ার্ল্ড কাপের ম্যাচে তো আর সেটা হবে না। এই আস্তে আস্তে অভ্যস্ততা মানিয়ে নেওয়ার একটা ব্যাপার থাকবে। তবে একটা জিনিস আমরা বুঝতে পেরেছি দুই হাফের শুরুতেই, যেটা দেখেছি যে ব্রাজিল ইনিশিয়ালি অন্তত পক্ষে প্রচন্ড রকম প্রেস করেছে, এবং তাদের সেই প্রেসের রেজাল্টটা তারা পেয়ে গিয়েছে ম্যাচের 7ম মিনিটে গোল পেয়ে গিয়ে। ব্রুনো গিমেরেশ ওই প্রেস থেকেই, অবভিয়াসলি মিশরের ডিফেন্সে সেখানে ভুল ছিল, তারা ওই নিচ থেকে খেলা তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু ওই ব্রুনো গিমেরেশ তিনি প্রেস করে বলটা কেড়ে নিয়ে সুন্দর একটা প্লেসিং শটে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন। এইখানটাতে মিশরের ডিফেন্সের ভুল যেমন ছিল, একই সঙ্গে ব্রাজিলের প্রেসের, ব্রুনো গিমেরেশের প্রেসের কেও আসলে সেই ক্রেডিটটা দিতে হবে। কিন্তু এর মিনিট 4 পরে ব্রাজিল যে গোলটা খেয়ে গেল, সেইখানটাতে অবশ্য মিশরের প্রেস ট্রেসের কোনো বিষয় ছিল না। বিষয় ছিল হচ্ছে গিয়ে ব্রাজিলের ক্যাপ্টেন মার্কিনিওসের ভুল। খুব বাজে একটা ভুল তিনি করেছেন। যেই বলটা তিনি ব্যাকপাস দিয়েছেন সেটা গোলকিপার পর্যন্ত পৌঁছানো নয়, এবং মাঝখান থেকে ধরে জিকো ওইটা একটা গিফটই তিনি পেয়ে গেছেন, এবং তারটাও সুন্দর প্লেসিং শটই হয়েছে, কিন্তু ওই গিফটটা তিনি কাজে লাগিয়ে সুন্দরভাবেই মিশরকে ম্যাচে ফিরিয়ে আনেন। এই 1-1 কিন্তু ফার্স্ট হাফটা শেষ হয়েছে, কিন্তু ব্রাজিলের এই জায়গাটাতে পজিটিভলি নেওয়ার অনেক কিছু রয়েছে। যেটা আমি বলছিলাম, মিডফিল্ডে কাসেমিরো, ব্রুনো গিমেরেসের সঙ্গে থার্ড হিসেবে এইখানটাতে লুকাস পাকেতা অ্যাড হয়েছেন, এবং অনেকটা সময় আমরা আসলে দেখেছি যে ভিনিসিয়াস জুনিয়র লেফট সাইডে তার বেশ কাছাকাছি চলে এসেছিলেন রাফিনিয়া। নট নেসেসারিলি যে পুরোটা সময় তিনি হচ্ছে গিয়ে রাইট উইং ওই সাইড দিয়ে তিনি অপারেট করেছেন, সেই জিনিসটা কিন্তু হয়নি, এবং সেই জায়গাটা থেকে এই দুইজনকে প্রবাবলি কোচ আনচেলত্তি তারা ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে ওই প্ল্যানটা করছে, তার পুরো কোচিং প্যানেল মিলে, যে ভিনি এবং রাফিনিয়াকে একটু কাছাকাছি রাখা মাঠের,
সেইটা রাফিনিয়ার পজিশন যেখানটাতে হোক না কেন, আগের ম্যাচটাতে যেমন পুরোপুরি সেন্ট্রালে তিনি খেলেছেন, এই ম্যাচে তার রাইট সাইডটা ছিল, কিন্তু তারপরেও সেন্ট্রালে তিনি বারবারই চলে এসেছেন এবং সেই জায়গাটা থেকে ব্রাজিলের আসলে গোল বের করে নেওয়া হচ্ছিল। স্পেশালি রাফিনিয়া যেই পাসটা দিয়েছিলেন এইখানটাতে ভিনিসিয়াস জুনিয়রকে, তিনি সেইটা হচ্ছে গিয়ে বেরিয়েও গিয়েছিলেন, তবে ওই শেষ গোলকিপারকে একা পেয়ে গিয়ে ওই কন্ট্রোলটা তার ছিল না, গোলকিপারকে পাস দিয়ে আসলে বলটা বিট করতে চেয়েছিলেন, সেই গোলটা তিনি দিতে পারেননি। কিন্তু লুকাস পাকেতাকে এই ম্যাচটাতে অ্যাড করার কারণে না, আজকে তিনি একেবারে প্রপার নাম্বার 10 হিসাবে সেখানটাতে ছিলেন না, বরং একটু রাইট সাইডেই তিনি আসলে খেলেছেন। তার ওই ইনফ্লুয়েন্সটা অ্যাটাকিং থার্ডে হয়তো বা একটু কম ছিল, কিন্তু মিডফিল্ড দখল রাখার ক্ষেত্রে সেটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে নিঃসন্দেহে। এবং আরেকটা যেটা ব্রাজিলের চেঞ্জ, সেটা হচ্ছে গিয়ে অ্যাটাকের ফোকাল পয়েন্ট হিসাবে ইগোর তিয়াগো, প্রপার নাম্বার 9কে এই ম্যাচটাতে ব্রাজিল খেলিয়েছে। এবং ইগোর তিয়াগো কিন্তু এই ম্যাচে অন্তত পক্ষে 2-3টা ক্লিয়ার কাট চান্স পেয়েছেন, এবং বারবার যে তিনি ওই যে রাইট পজিশনগুলোতে চলে যাচ্ছিলেন, বারবার যে ব্রাজিলিয়ানরা তাকে আসলে খুঁজে পাচ্ছিল ওই অ্যাটাকিং থার্ডে গিয়ে, স্পেশালি ওই যে ব্রুনোর একটা পাস থেকে যেভাবে তিনি ধরেছিলেন, অবশ্যই গোল হওয়া উচিত ছিল। আরো একবার তিনি ওই বেশি সময় নিয়ে 2-3 টাচ নিয়ে নিয়েছেন। ভাই, ইংলিশ প্রিমিয়ার লিগে এই সিজনটাতে ব্রেন্টফোর্ডে তিনি হচ্ছে গিয়ে 22টা গোল করেছেন, এই লিগটাতেও তিনি এইসব ফার্স্ট টাচেই আসলে গোল টোল দিয়ে দিচ্ছিলেন। কিন্তু আমি স্টিল ইগোর তিয়াগো এই ম্যাচে গোল দিতে পারেন নাই, কিন্তু ওই যে রাইট পজিশনে যে বারবার তিনি চলে যাচ্ছিলেন, এবং আমি মনে করি যে ব্রাজিলের এই ফোকাল পয়েন্ট নাম্বার 9, প্রপার নাম্বার 9 নিয়ে আসলে ব্রাজিলের খেলা উচিত কিনা। আগের ম্যাচ পানামা থেকে দেখার প্রেক্ষিতে আমরা দেখেছি যে আনচেলত্তি এই ম্যাচটাতে মিডফিল্ডার একজন বাড়িয়েছেন, এবং এই ম্যাচেও ইনফ্যাক্ট 2 হাফেই আমরা যা দেখলাম, তাতে কি আসলে নাম্বার 9 নিয়ে ব্রাজিল ফার্স্ট ম্যাচ ওয়ার্ল্ড কাপে মরক্কোর বিপক্ষে খেলবে কিনা, সেইটা একটা ইন্টারেস্টিং বিষয়। যাই হোক, ফার্স্ট হাফটা শেষ হয়েছে ওই 1-1 সমতায়। সেকেন্ড হাফে, ফার্স্ট হাফে ব্রাজিলের জন্য অবশ্য আরেকটা জিনিস খুব ট্র্যাজিক হয়ে গেছে, সেটা হচ্ছে ওয়েসলি ইনজুরির কারণে প্রবাবলি তার ওয়ার্ল্ড কাপটা শেষ হয়ে গেছে। ইনফ্যাক্ট তার ওই যে যখন তিনি মাঠে ওই 1-1 সমতার পর ম্যাচের মনে হয় 17 মিনিট, ওই সময়টাতে তিনি যেভাবে একটা রান করতে গিয়ে পড়ে গেলেন, এবং তারপরে তার গ্রোয়েনটাতে তিনি ধরছিলেন, বেরিয়ে যাওয়ার পরে ওই ডাগ আউটে বসে যেভাবে তিনি ওই টাওয়েল দিয়ে মুখ ঢেকে কাঁদছিলেন, তাতে বোঝা যাচ্ছিল যে প্রবাবলি ওয়ার্ল্ড কাপটা আসলে এই জায়গাটাতে ওয়েসলি শেষ হয়ে গেছে। এবং এইটা ব্রাজিলের জন্য একটা চিন্তার কারণ হতে পারে, কেননা ব্রাজিল আজকে ফার্স্ট হাফটাতে যেভাবে খেলেছে, সেইখানটাতে লেফট সাইডটাতে ভিনিসিয়াস জুনিয়র, তার সঙ্গে এইখানটাতে ম্যান বাড়িয়ে নেওয়ার জন্য চলে আসছিলেন রাফিনা। সেই ক্ষেত্রে আবার লেফট ব্যাকে যিনি খেলেছেন তিনি কিন্তু হচ্ছে ডগলাস সান্টোস অত বেশি উপরে উঠেনি, কিন্তু আবার রাইট সাইডটাতে যিনি ছিলেন সেই ওয়েসলি বারবার উপরে উঠছিলেন, ইনিশিয়াল ফেজটাতেই বোঝা যাচ্ছিল। ফলে ওয়ার্ল্ড কাপ তিনি যদি মিস করেন এই অ্যাটাকিং ফুলব্যাক, এইটা ব্রাজিলের জন্য একটা নিঃসন্দেহে চিন্তার বিষয় হবেই, এবং আমার মনে হচ্ছে যে ওয়েসলি ওয়ার্ল্ড কাপটা মিস করবেন। সেকেন্ড হাফটা যখন ব্রাজিল শুরু করে, পুরো 11টাই তারা মোটামুটি পাল্টে ফেলেছে। শুধুমাত্র এই জায়গাটাতে ছিলেন ওই ডগলাস সান্টোস ছিলেন এবং রাফিনিয়া ছিলেন, আর এই যে আমি অ্যাটাকের ফোকাল পয়েন্টটা বললাম, সেই জায়গাটাতে আনা হয়েছে এনরিককে। সেই এনরিক যাকে নতুন পেলে বলা হয়েছে, সেই এনরিক যিনি রিয়াল মাদ্রিদে চলে গেছেন, কিন্তু এনরিকের হচ্ছে কি ওই রিয়ালের ক্যারিয়ারটা টেক অফ করতে পারেনি, পরে ফ্রেঞ্চ লিগে তিনি গিয়ে আবার ক্যারিয়ারটা রিভাইভ করেছেন। ব্রাজিলের জার্সিতে তার শুরুটা যেমন ছিল, ওয়েম্বলিতে গোল, বার্নাবুতে গোল, একটুখানি বোধহয় পিছিয়ে পড়েছেন, কিন্তু এই যে ফ্রেঞ্চ লিগে গিয়ে আবার নিজেকে খুঁজে পেয়েছেন, এবং এই ম্যাচে সেকেন্ড হাফে যখন তিনি নেমেছেন, সেকেন্ড হাফের শুরুতে কিন্তু ব্রাজিলকে আবারও তিনি লিডটা রিগেইন করে দেন, এবং সেই জায়গাটাতেও ব্রাজিলের প্রেসের ভূমিকা রয়েছে। লেফট সাইড থেকে প্রেস করে ব্রাজিল বলটা নিয়ে নিয়েছে, এবং সেইখান থেকে রাফিনিয়া বলটা নিয়ে একজন ডিফেন্ডারকে ডান্স করে যেইভাবে হচ্ছে বেরিয়ে গিয়ে তিনি কাটব্যাকটা করলেন, এবং ফার্স্ট টাইম শটটাতেই বাম পায়ে সেইটা এনরিক জালে জড়িয়ে দিলেন। কাটব্যাকটা অসাধারণ ছিল, প্রেসটা অসাধারণ ছিল, গোলটা অসাধারণ ছিল, এবং আমি আবারও বলছি ইগোর তিয়াগোর এই ম্যাচটাতে তার ওই শুটিং বুটটা খুলে এসেছেন, এইভাবে একটা ফ্রিজ নিয়েছে, কিন্তু রাইট পজিশনে বারবার থেকে আমার মনে হয় যে সেই নাম্বার 9টা ব্রাজিলের আসলে প্রয়োজন রয়েছে। সেকেন্ড হাফটাতে এরপর যত সময় গিয়েছে ব্রাজিলের সেই প্রেসটা কমেছে, ওই ডোমিনেশনটা ছিল না, কেননা সেকেন্ড হাফে আবার মিশর একটু থ্রেট করা শুরু করেছে বেশি করে তাদের ওই মোসালা মাঠে নামার কারণে। তারাও চান্স ক্রিয়েট করছিল, এবং সেইখানটাতে একেবারে ক্লিয়ার কাট অপরচুনিটি না হলেও কিন্তু ব্রাজিলকে তারা বেশ ট্রাবল দিচ্ছিল, স্পেশালি শেষ দিকে গিয়ে। তবে ব্রাজিল সেই লিডটা শেষ পর্যন্ত হোল্ড করে ধরে রাখে। এর মাঝখানেও নিজেরাও আসলে কয়েকটা সুযোগ তারা তৈরি করেছিল, সেই সুযোগগুলোতে আসলে মানে গোলে পরিণতি দিতে পারেননি। তবে আমার কাছে মনে হয় এখানটাতে ধরেন লুইস এনরিকে তিনি হচ্ছে গিয়ে স্পেশালি ওই যে একটা কনজাস্টেড এরিয়ার মধ্যে যেভাবে বল নিয়ে তিনি চলে যাচ্ছিলেন, খুবই ডাইনামিক মিডফিল্ড
মিডফিল্ডার হিসাবে ডানিলোকে এই ম্যাচটাতেও আমরা আসলে দেখলাম। মার্টিনেলিও যখন 70 মিনিটসের পরে তিনি নামলেন সেকেন্ড ওই কুলিং ব্রেকের পরে, তখন তিনিও তার ওরটা দেখেছেন। তো সব মিলিয়ে ব্রাজিলের এই জয়টা নট নেসেসারিলি যে খুবই চোখ ধাঁধানো, মন ভোলানো, অসাধারণ ফুটবল খেলে সেইটা হয়তো না নিশ্চিতভাবেই না। তবে জয়টা যেমন তাদেরকে কনফিডেন্স দিবে, ঠিক তেমনি একইভাবে এই ম্যাচটাতে হচ্ছে গিয়ে ওই ট্যাকটিক্যালি আরেকটা জায়গা থেকে ব্রাজিল সেই চেঞ্জটা করতে পারে কিনা ওয়ার্ল্ড কাপকে মাথায় রেখে তারা মিডফিল্ডার 3 জন আসলে প্রথম ম্যাচটাতে খেলাতে হবে, সঙ্গে অ্যাটাকের ফোকাল পয়েন্টে প্রপার নাম্বার 9 বি ইট ওইখানটাতে ইগোর তিয়াগো হোক কিংবা হেনরিকোকে, এই দুজনের একজনকে আসলে একাদশে খেলাবেন কিনা কোচ কার্লো অ্যানচেলত্তির, সেই কোয়েশ্চেনের অ্যান্সার পাওয়ার পথে আমার মনে হয় এই ম্যাচটা একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। ব্রাজিল ফুটবলের সাম্প্রতিক সময়ের যে অবস্থা, তাতে করে আপনি এই যে পরপর 2টা ম্যাচে ওয়ার্ম আপে জয় পায়, অবভিয়াসলি পানামা এবং মিশর তো আর ওয়ার্ল্ড বিটার না, কিন্তু স্টিল মিশর আজকে ব্রাজিলের বেশ ভালো টেস্ট নিয়েছে এবং এই টেস্টটা ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে প্রয়োজন ছিল বলেই আমার কাছে মনে হয়। পারফরমেন্সে তত খুশি নাও যদি হন সমর্থকরা, কিন্তু আপনি যদি হচ্ছে গিয়ে আমি যদি এভাবে বলি যে কোচের পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখেন, তাহলে প্রস্তুতির জায়গা থেকে ব্রাজিলের এই ম্যাচের এরকম পারফরমেন্স, এরকম জয়টাও কার্লো অ্যানচেলত্তিকে আসলে স্যাটিসফাই করবে বলে আমার কাছে মনে হয়। আপনি সমর্থকের দৃষ্টিকোণ থেকে কি আসলে এই যে আলোচনাগুলো আমি করলাম তাতে করে কি সন্তুষ্ট হতে পারছেন? আপনি কি সেই আশা করছেন ব্রাজিল সাপোর্টার যদি হন যে এই ব্রাজিল হেক্সা জিততে পারবে এবার?